সুপ্রিয় শিক্ষার্থীরা, সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার পদার্থবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষ নন মেজর ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই ক্লাসটি পদার্থবিজ্ঞান 3, যার কোর্স কোড হচ্ছে 222707। এই কোর্সের উপরে ক্লাস, এটি আমাদের তৃতীয় অনলাইন ক্লাস এই অধ্যায়ের উপরে। এই কোর্সের উপরে তড়িৎ এবং আধুনিক পদার্থবিজ্ঞান যার শিরোনাম। আমরা প্রথমে একটু গত ক্লাসের আলোচ্য সূচিটি দেখে নেব। গত ক্লাসের আলোচ্য সূচিতে আমাদের প্রথমেই ছিল হচ্ছে তড়িৎ ক্ষেত্র অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড। তার প্রাথমিক ধারণাটি আমরা পেয়েছি। তড়িৎ প্রাবল্য কাকে বলে সেটি আমরা জেনেছি এবং তার প্রাথমিক ধারণাটি পেয়েছি। এরপরে আমরা হচ্ছে তড়িৎ বলরেখা কাকে বলে সেটি জেনেছি। ডাই ইলেকট্রিক ধ্রুবক এটা কি জিনিস সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করেছি। তড়িৎ দ্বিমেরু ইলেকট্রিক ডাইপোল এর প্রাথমিক ধারণাটি আমরা পেয়েছি এবং সবশেষে আমরা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট যাকে বলে তার সম্পর্কে আমরা সংজ্ঞাটি জেনেছি। খুব বিস্তারিত আমরা যাইনি, ঠিক আছে। আমরা হচ্ছে পড়ছিলাম দ্বিতীয় অধ্যায় অর্থাৎ তড়িৎ ক্ষেত্র সম্পর্কে। আমরা তড়িৎ ক্ষেত্র এই অধ্যায়ে আছি। এটি হয়তো আরো একটি ক্লাস আমাদের প্রয়োজন হতে পারে। এখন আমরা যদি সর্বশেষ ক্লাসে কি দেখেছিলাম সেটুকু আমরা যদি আবার একটু মনে করে নিই। সর্বশেষ অনলাইন ক্লাসটি আমরা শেষ করেছিলাম ঠিক এখানে। আমরা হচ্ছে তড়িৎ দ্বিমেরু সম্পর্কে জেনেছিলাম। আমরা জেনেছিলাম যে সমান এবং বিপরীতধর্মী চার্জ পরস্পর থেকে স্বল্প দূরত্বে অবস্থান করলে যেই বৈদ্যুতিক সিস্টেম গঠিত হয় সেটাকে আমরা বলেছিলাম তড়িৎ ডাইপোল বা ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু, ঠিক আছে। এরপরে আমরা আবার এটা দেখেছিলাম যে কোন তড়িৎ ডাইপোলের একটি চার্জের মান এবং তাদের মধ্যকার দূরত্বের গুণফল, অর্থাৎ এই যে প্লাস কিউ হোক অথবা মাইনাস কিউ হোক, তাদের মান হচ্ছে প্লাস কিউ এর মানও কিউ, মাইনাস কিউ এর মানও কিউ, পরমাণুর মতো। কি হচ্ছে কিউ ইন্টু ডি এর গুণফল, ঠিক আছে। তড়িৎ ডাইপোল সম্পর্কে জেনে গত ক্লাসটি শেষ করেছিলাম। আচ্ছা, আজকের ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু এই সংক্রান্ত যে প্রাবল্য সেই প্রাবল্যের রাশিমান, ঠিক আছে। আমরা কি দেখবো? আমরা দেখবো তড়িৎ দ্বিমেরু সংক্রান্ত প্রাবল্যের রাশিমালা, ঠিক আছে। এখন দেখো চিত্রে এখানে কি দেখানো আছে। চিত্রে একটা তড়িৎ দ্বিমেরু দেখানো আছে। তড়িৎ দ্বিমেরু এখানে যেহেতু সবই সাদা কালো, তাহলে আমরা এটাকে একটু রং চং করে দিই, তাহলে আমরা চিনতে পারবো, ঠিক আছে। এখানে আমাদের কি আছে দেখো, এখানে আমাদের হচ্ছে একটা প্লাস কিউ চার্জ আছে। প্লাস কিউ চার্জটা কোথায়? প্লাস কিউ চার্জটাকে আমরা একটু মার্ক করি। প্লাস কিউ চার্জটা আছে হচ্ছে এইখানে। আবার একই সাথে আমাদের আরেকটা মাইনাস কিউ চার্জও আছে। সেটা কোথায় আছে? সেটা আছে হচ্ছে এইখানে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমাদের প্লাস কিউ চার্জ, আর এখানে যেটা আছে এটা হচ্ছে আমাদের মাইনাস কিউ চার্জ, ঠিক আছে। এবারে যে দুই রং করার পরে এবারে মনে হয় একটু বুঝতে সুবিধা হচ্ছে। এই যে এটা আমাদের প্লাস কিউ চার্জ, এটা আমাদের মাইনাস কিউ চার্জ। তাহলে এখানে খেয়াল করো, এরা হচ্ছে পরস্পর থেকে কি বলা হয়েছে? পরস্পর থেকে 2a দূরত্বে অবস্থিত। 2a দূরত্বে। এই যে এখানে একটা এ, এখান থেকে এই পর্যন্ত, ও থেকে কিউ পর্যন্ত এ, ও থেকে মাইনাস কিউ পর্যন্ত, এই যে এখানে একটা এ, এখানে আরেকটা এ। তাহলে এটুকু মোট দূরত্ব কত হলো? এটুকু মোট দূরত্ব হলো আমাদের 2a পরিমাণ, ঠিক আছে। এই যে এই পুরো দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে 2a পরিমাণ, ঠিক আছে। এই দূরত্বটা হচ্ছে 2a পরিমাণ, ঠিক আছে। আচ্ছা, এই দূরত্ব যদি কি হয়, এখন এই দুইটা চার্জের যে সংযোগকারী সরলরেখা তার লম্ব দ্বিখণ্ডক ওপি এর উপরে, এই যে এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, এই যে এটা হচ্ছে মূল সংযোজক সরলরেখা, তার মধ্যবিন্দু হচ্ছে ও, এবং ও এর উপরে যখন আমরা একটা লম্ব টানবো সেটা হয়ে যাবে এই রেখাটার লম্ব দ্বিখণ্ডক, ঠিক আছে। এখন এই লম্ব দ্বিখণ্ডকের উপরে আবার পি যে কোনো একটা বিন্দু, এই যে এই বিন্দুটার নাম হচ্ছে পি বিন্দু। এই যে সবুজ দিয়ে দাগ দিলাম যেখানে,
ঠিক আছে। এই যে এখানে যে বিন্দুটা আছে এই বিন্দুটার নাম হচ্ছে পি বিন্দু। ঠিক আছে, তাহলে এটা যদি পি বিন্দু হয়, এখন দেখো এর আগে আমরা কি দেখে এসেছিলাম, আমরা সংজ্ঞাটি পড়ে আসছিলাম যে ক্ষেত্র প্রাবল্য, প্রাবল্যের রাশিমালা, এটা পুরানো জিনিস। প্রাবল্যের রাশিমালা আমরা কোত্থেকে পাই? প্রাবল্যের রাশিমালা পাই হচ্ছে, যদি আমরা বলি যে প্রাবল্য হচ্ছে যদি ই হয়ে থাকে, তাহলে প্রাবল্য ই সমান সমান সাধারণভাবে ই মানে হচ্ছে 1/4πε0, তারপরে যেই চার্জের জন্য প্রাবল্য ডিভাইডেড বাই যেই বিন্দু সেই বিন্দুর দূরত্ব। এটা হচ্ছে আমাদের সাধারণভাবে প্রাবল্যের রাশিমালা। ঠিক আছে, এখানে কি কি চার্জ আছে? পি বিন্দুতে এখানে একটা চার্জ আছে, এই যে এইখানে একটা প্লাস কিউ চার্জ আছে, এখানে একটা মাইনাস কিউ চার্জ আছে। তাহলে এদের যখন আমরা প্রাবল্য বের করতে যাব পি বিন্দুতে, তাহলে প্রথম আমাদের পি বিন্দু থেকে দূরত্ব লাগবে না? এই যে পি বিন্দু থেকে এটার দূরত্ব হচ্ছে এই অতিভুজটা বরাবর। ঠিক আছে, দেখো এখন হচ্ছে যে কিউ থেকে পি পর্যন্ত, এই যে এখান থেকে এই পর্যন্ত একটা দূরত্ব, এটা হচ্ছে আমাদের প্লাস কিউ এর দূরত্ব। আবার এইখান থেকে এই পর্যন্ত আরেকটা দূরত্ব, এটা হচ্ছে মাইনাস কিউ এর দূরত্ব। ঠিক আছে, তাহলে এখন আমরা কি পেয়েছি? আমরা এখন চার্জের মান জানি, চার্জের দূরত্ব কত পি বিন্দু থেকে সেটাও জানি। এখন দূরত্ব আমরা কি করে হিসাব করলাম, সেটার জন্য আমরা আবার সাহায্য নিয়েছি। সেই ক্লাস 8-এ থাকতে আমরা একটা জিনিস শিখে এসেছিলাম। কি শিখে এসেছিলাম বলতো? 8-এ থাকতে আমরা শিখে এসেছিলাম হচ্ছে, যদি এইরকম একটা সমকোণী ত্রিভুজ থাকে, যে এখানে এইটার মান হচ্ছে এ, এটার মান হচ্ছে আর, তাহলে এইখানে যে অতিভুজটা থাকবে অতিভুজটার মান হবে এ স্কোয়ার, এটার বর্গ হবে হচ্ছে এ স্কোয়ার প্লাস আর স্কোয়ারের সমান। তাহলে এটার মান হচ্ছে, তার বর্গমূল করলে আমরা পাবো এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। বোঝা গেছে? আচ্ছা, তাহলে দেখো এখানে ঠিক এই জিনিসটাই করা হয়েছে। তাহলে এখন এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা তো একই রকম, তাই না? তাহলে এটা যদি এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার হয়, তাহলে এই দূরত্বটাও কিন্তু হুবহু একই কারণে এ স্কোয়ার প্লাস আর স্কোয়ারই হবে, কারণ এই যে এই দূরত্বটুকু এ, এই দূরত্বটুকু আর, তাহলে এইটার মানও হবে √ওভার এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা দূরত্ব পেয়ে গেলাম। তাহলে এখন আমরা কি করব? আমরা বলবো যে প্লাস কিউ এর জন্য, এখানে কি হলো, প্লাস কিউ এর জন্য পি বিন্দুতে প্রাবল্য, যেহেতু দুইটা চার্জ আছে আমরা দুইটাকে আলাদা করে নাম দিলাম। প্রথমটা নাম দিলাম E1। ঠিক আছে, তাহলে E1 সমান সমান এখানে যে চার্জ আছে, এই যে চার্জের মান হচ্ছে কিউ ডিভাইডেড বাই 4πε0, আর এইটা হচ্ছে আমাদের দূরত্বের বর্গ, অর্থাৎ এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আবার আমরা যখন মাইনাস কিউ এর জন্য নিব, তখন এই যে মাইনাস কিউ এর জন্য পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, যেহেতু এটা আরেকটা চার্জের জন্য সে কারণে আমরা নাম একটু বদলা দিলাম, এটাকে বললাম E2। ঠিক আছে, তাহলে আমাদের E2 সমান সমান হবে, এই যে এখানে চার্জের পরিমাণ মাইনাস কিউ, এই মাইনাসটা আমরা একবারে সামনে নিয়ে আসছি, তাহলে মাইনাস কিউ ডিভাইডেড বাই 4πε0 এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। একইভাবে এই যে এটা চার্জের মান, এটা 1/4πε0, আর এটা হচ্ছে ডি স্কোয়ার। ঠিক আছে, এখন চিত্র থেকে দেখো এই যে এই কোণটাকে আমরা বলেছি থিটা। এই কোণটা যদি থিটা হয়, জ্যামিতিক ভাবে কিন্তু হিসাব করে দেখো এই কোণটাও হবে থিটা। ঠিক আছে, কেন? কারণ এই কোণটা থিটা হলে এই কোণটা হচ্ছে 90 মাইনাস থিটা, এই কোণটা 90 মাইনাস থিটা হলে এই কোণটা আবার ওই একই কারণে এই কোণটাও থিটা, আর এই দুইটা মিলেও 90 ডিগ্রি, এইটা আর এইটা মিলেও 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা যদি থিটা হয় এটাও কিন্তু থিটা যাবে, কিংবা এরা এবং এরা যেহেতু দুইটা সমান্তরাল রেখা, তাহলে ছেদকের বিপরীত পাশের একান্তর কোণ হিসাবেও এই কোণটা এবং এই কোণটা সমান। এই যে এই কোণটা আর এই কোণটা হচ্ছে একই। আবার এই যে এই কোণটা, এই যে এই কোণটা এবং এই কোণটাও কিন্তু আবার অনুরূপ কোণ হিসাবে
একই। তাহলে আমরা পেলাম এই কোণটার মানও থিটা, এই কোণটার মানও থিটা, ঠিক আছে। তাহলে এখানে থিটা আর এখানে থিটা। এখন E1 কোন দিকে? E1 হচ্ছে, দেখো পজিটিভ চার্জের ক্ষেত্রে কি আমাদের বলটা কেমন হয়? পজিটিভ চার্জের ক্ষেত্রে বলটা হচ্ছে বিকর্ষণ বল। বিকর্ষণ বল কি করে? ঠেলা দেয়। সে কারণে E1 এর যে বলটা সেটা হচ্ছে বাইরের দিকে। E1 এর যে বলটা, এই বলটা হচ্ছে এইভাবে বাইরের দিকে। আর E2 এর যে বলটা সেটা কিন্তু ভেতরের দিকে, ঠিক আছে। E2 এর বলটা হচ্ছে আবার এই যে কিউ, এটা হচ্ছে প্লাস কিউ থেকে দূরে সরাই দিচ্ছে, আর এটা হচ্ছে মাইনাস কিউ এর দিকে টেনে ধরছে, এটা আবার এই দিকে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে E1, লালটা হচ্ছে E1, নীলটা হচ্ছে E2। তাহলে পি এর উপরে দেখো, পি এর উপরে কি একটা বল কাজ করছে? একটা বল তো কাজ করছে না, কাজ করছে দুইটা বল। কোন দুইটা? একটা হচ্ছে এখানে E1 বলটা, এই যে একটা হচ্ছে E1 বলটা, আরেকটা হচ্ছে E2 বলটা। এবং এই দুইজনের আবার মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হচ্ছে 2 থিটা পরিমাণ। এই যে এই একটা থিটা, এই আর একটা থিটা, এখানে মোট কোণ কত হলো? 2 থিটা না? তাহলে মোট কোণ হচ্ছে 2 থিটা, ঠিক আছে। তাহলে এখন দেখো এই যে এত বিশাল জটিল জিনিসপত্র, এটাকে যদি আমরা সংক্ষেপ করতাম, একটু একটু সংক্ষেপ করলে আমরা কি পেতাম? এখানে হচ্ছে এই একটা জিনিস আছে, এই একটা জিনিস আছে, আর মাঝখানে হচ্ছে এদের একটা লব্ধি আছে, ঠিক আছে। এখানে আমাদের অবস্থা হচ্ছে এরকম, এটার নাম E2, এটার নাম হচ্ছে E1, এটা হচ্ছে এদের লব্ধি ভেক্টর E, আর এদের আরেকটা কি লাগবে আমাদের? আরেকটা লাগবে হচ্ছে এদের মধ্যবর্তী কোণ। এই মধ্যবর্তী টোটাল এই কোণটার মান হচ্ছে 2 থিটা, ঠিক আছে। এই যে এখানে কিন্তু আমরা হুবহু এই জিনিসটাই পাইছি। তাহলে আমরা কি করলাম? এখন দেখো, সেই এইচএসসি ফার্স্ট ইয়ারে যখন একদম দ্বিতীয় অধ্যায়ে তোমরা ভেক্টর পড়ে আসছো, সেখান থেকে কিন্তু তোমরা দেখে আসছো যে দুইটা ভেক্টর তোমরা পড়ে আসছো না, এ বি দিয়ে বা পি কিউ দিয়ে পড়ে আসছো, যে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা হলে তাদের লব্ধির মান হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। মনে আছে? দেখো এখানে আমরা ঠিক সেটাই করেছি। আমাদের পি কিউ এর জায়গায় কি আছে? একটা একটা ভেক্টরের নাম E1, একটা ভেক্টরের নাম E2। তাহলে এদের লব্ধি ভেক্টর কি হবে? এদের লব্ধি ভেক্টর হবে এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। মিললো? তাহলে এখন এখানে যেহেতু পি কিউ নাই, আমরা এই অক্ষরগুলা দিয়ে একটু পরে দেখি। তাহলে আমাদের লব্ধি ভেক্টরের মান ই স্কোয়ার সমান সমান হবে E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস 2 E1 E2 ইন্টু কস 2 থিটা। এটুকু কি বোঝা গেল? বাবা এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখানে আমরা দেখো E1 এর মান কি ছিল? Q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট a স্কয়ার প্লাস r স্কয়ার। E2 এর মান ছিল মাইনাস Q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট a স্কয়ার বাই r স্কয়ার। দুইটা হুবহু এক জিনিস না? তফাৎ কোথায়? তফাৎ হচ্ছে একটা, যেহেতু একটা প্লাস কিউ এর জন্য এটার মান ছিল প্লাস, এটা যেহেতু মাইনাস কিউ এর জন্য এটার মান হচ্ছে মাইনাস। এই প্লাস আর মাইনাস বাদ দিলে, এই যে এইখানে যে দুইটা অংশ আছে, প্লাস আর মাইনাস বাদ দিলে এই যে এইটুকু এবং এইটুকু, এরা কিন্তু হুবহু একই মান। অর্থাৎ E1 এবং E2 এর মধ্যে শুধুমাত্র প্লাস এবং মাইনাস ছাড়া মানের কিন্তু কোনো তফাৎ নাই। ক্লিয়ার? তার মানে একটা যদি ধরো একটার মান যদি 5 হয়, আরেকটার মান হচ্ছে -5, 5 5 কিন্তু একই আছে। একটা যদি 10 হয়, আরেকটা হবে -10, ঠিক আছে। 10 10 কিন্তু একই আছে, এরকম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দুইটা যদি একই হয়, এখন আমরা বলতে পারি যেহেতু E1 এবং E2 দুইটা একই, ঠিক আছে। তাহলে আমরা E1 এবং E2 যেহেতু একই, যেখানে যেখানে আমরা যে কোনো, এখন আর দুইটা নাম ব্যবহার না করে আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি। তাহলে আমরা যদি দুইটার জায়গায় ধরো E1 বসিয়ে দেই, তাহলে আমরা কি পাবো? এই যে একটু আগেই আমরা এটা পেয়েছিলাম, কি পেয়েছিলাম? যে ই স্কোয়ার সমান সমান
টু, আমরা আসলে এইটা পেয়েছিলাম যে ই স্কোয়ার সমান সমান E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস 2E1 E2 cos 2 থিটা, এটা পেয়েছিলাম না? এখন আমরা বলছি যে E1 আর E2 এর মান তো একই, দুইটা জিনিসের মান যদি একই হয় আমাকে দুইটা আলাদা মান ব্যবহার করে খাটুনি বাড়ানোর কি দরকার আছে? দরকার নাই। আমরা হচ্ছে এটাকে যেহেতু সমান সমান এই দুইটাকে এক করে ফেলবো, একটা দিয়ে প্রকাশ করবো। তাহলে যেখানে যেখানে 2 ছিল এই 2 গুলাকে আমরা এখন 1 করে দিলাম, এই 2টাকে 1 করে দিলাম। এখন এই 2 গুলাকে যদি 1 করে দিই, দেখো এখানে একটা E1 স্কয়ার, এখানে একটা E1 স্কয়ার, এই দুইটা যোগ হয়ে কি হলো 2E1 স্কয়ার। ঠিক আছে, আবার এখানে আছে একটা E1, তার সাথে গুণ হচ্ছে আরেকটা E1, এদের দুজনকে গুণ করে আমরা লিখে ফেললাম E1 স্কয়ার। ঠিক আছে, এখন দেখো এখানেও 2E1 স্কয়ার, এখানেও 2E1 স্কয়ার, একই জিনিস বারবার থাকলে আমরা কি করি? কমন নিব। তাহলে এই যে 2E1 স্কয়ার আমরা এখানে কমন নিয়ে নিলাম। তাহলে 2E1 কমন নিয়ে নিলে এখান থেকে আমরা পেলাম 1, আর এখান থেকে আমরা পেলাম হচ্ছে কি পেলাম? cos 2 থিটা। তাহলে এই যে 2E1 স্কয়ার কমন নেওয়ার পরে আমরা পেলাম 1 প্লাস cos 2 থিটা। বুঝা গেছে? তাহলে আমরা লিখতে পারি এখন এই যে 1 প্লাস cos 2 থিটা, এটা আবার আমাদের আসলে সূত্রটা এরকম ছিল যে 1 প্লাস cos থিটা এটা সমান সমান 2 cos স্কয়ার থিটা বাই 2, অর্থাৎ এখানে যত আছে এখানে আছে তার অর্ধেক। তাহলে এখানে কত আছে? এখানে যদি থিটার জায়গায় 2 থিটা থাকে, এখানে থাকবে হচ্ছে 2 থিটা বাই 2, 2 2 কাটাকাটি হলে কত থাকে? খালি থিটা। তাহলে এই যে এখান থেকে আমরা পেলাম 1 প্লাস cos 2 থিটা মানে হচ্ছে 2 cos স্কয়ার থিটা। ঠিক আছে, আচ্ছা যদি ঠিক থাকে তাহলে আমরা কি পেলাম? দেখো আমরা শুরু করেছিলাম কোথা থেকে? আমরা শুরু করেছিলাম হচ্ছে এই যে ই স্কোয়ার থেকে। এখন এই যে 2E1 স্কোয়ার ইন্টু 2 cos স্কোয়ার থিটা, দেখো বাম পক্ষে আছে ই স্কোয়ার, ডান পক্ষে যারা আছে তাদের প্রত্যেকের মাথার উপরে একটা করে স্কোয়ার আছে। E1 এর উপরে একটা স্কোয়ার আছে, cos এর উপরে একটা স্কোয়ার আছে, এই যে এখানে একটা 2, এখানে একটা 2, অর্থাৎ এখানে 2 এরও স্কোয়ার আছে। তাহলে এটাকে একবারে আসলে লেখা যায় যে এটা সমান সমান 2E1 cos থিটা এই পুরা জিনিসটার স্কোয়ার। তাহলে তখন আমরা পেলাম যদি উভয় পক্ষে বর্গমূল করে দিই আমরা কি পাবো? আমরা পাবো সুতরাং ই সমান সমান 2E1 cos থিটা। ঠিক আছে, বাবা এইটুকু যদি কেউ বুঝে না থাকো তোমাদের মাইক অন করার সুযোগ দিয়েছি, ক্লিয়ার না হলে জেনে নিতে পারো। ঠিক আছে, ক্লিয়ার সবাই? স্যার আমি প্রশ্ন করব। বুঝি নাই। স্যার ওই যে E1 ইকুয়াল টু E2 ওটা একটু বলবেন না? আমার নেট ডিস্টার্বের কারণে একটু বুঝতে পারি নাই। E1 ইকুয়াল টু E2 বাবা এর আগের অংশে কিভাবে হলো স্যার? হ্যাঁ এটা এর আগের অংশে আমরা দেখিয়েছি। ঠিক আছে, আমি আবার একটু দেখাচ্ছি। আগের অংশ বুঝছি স্যার, আগের অংশ দেখছি E1 ইকুয়াল টু এই লাইনটা স্যার। বাবা আগের অংশ বুঝে থাকলে ওখান থেকেই তো E1 সমান সমান E2। এই যে দেখো এখানে E1 এর মান কত? E1 এর মান আমরা হিসাব করলাম q ডিভাইডেড বাই এইটা, E2 এর মান হিসাব করলাম মাইনাস q ডিভাইডেড বাই এইটা। হুবহু একই জিনিস না দুইটা? এই ক্ষেত্রে এই চিত্র অনুসারে E1 এর মান যত, E2 এর মানও ঠিক তত। প্লাস মাইনাসে গন্ডগোল আছে, একটা প্লাস একটা মাইনাস, কিন্তু মানটা তো একই। ঠিক আছে, ভেক্টরের ক্ষেত্রে প্লাস এবং মাইনাস দিয়ে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে তাদের দিক এক একটা এক এক দিকে হতে পারে। ঠিক আছে, কিন্তু তাদের মান কিন্তু একই। ক্লিয়ার?
সেই জন্য ওইখান থেকে আমরা হচ্ছে ধার নিয়েছি যে E1 আর E2 এর মান হচ্ছে সমান। ঠিক আছে, আচ্ছা তাহলে E1 আর E2 এর মান যদি সমান হয়ে থাকে এই শর্তে আমরা পেলাম যে E সমান সমান 2E1 cos θ, অর্থাৎ আসলে যে কোনো একটার মান, সেটা E2 দিয়ে লিখলেও সমস্যা ছিল না। ঠিক আছে, আচ্ছা এখন আসা হচ্ছে দ্বিতীয় অংশে। দ্বিতীয় অংশ হচ্ছে cos θ। এটাও কিন্তু আমরা এই যে আগের যে চিত্রটা সেখান থেকে আসছি। আমরা আবার একটু দেখে আসি, এই যে এখানে আমাদের চিত্র ছিল না, এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের থিটা, এখানে আমাদের থিটা, থিটার সাথে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের আর অর্থাৎ লম্ব, আর এই যে এই বরাবর যে দূরত্ব এটা হচ্ছে আমাদের অতিভুজ। ঠিক আছে, এই যে আমাদের যে ত্রিভুজ, আমাদের ত্রিভুজের চেহারা হচ্ছে এরকম। এই হচ্ছে আমাদের ত্রিভুজ। এই ত্রিভুজে আমাদের কোণটা কোথায়? কোণটা হচ্ছে এখানে। তাহলে কোণের সাথে যেটা আছে এ, এটা হচ্ছে ভূমি, আর সমকোণের বিপরীতে যেটা আছে অর্থাৎ এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে cos θ মানে কি? cos θ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজের অনুপাত না, ভূমি এবং অতিভুজের অনুপাত। তাহলে cos θ এর বদলে লেখা যায় a ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এই যে এই চিত্র থেকেই। ঠিক আছে, এটা একেবারেই পুরানো জিনিস। তাহলে এই চিত্র থেকে এই সম্পর্কটুকু ধার করে আমরা পরেরটুকু শুরু করলাম। এই যে এখানে দেখো একই কথাই লেখা আছে যে cos θ সমান সমান a ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ঠিক আছে, এখন এই যে কোনো কিছুর উপরে যখন রুট থাকে, তোমরা যারা গণিতের ছাত্র তাদের তো মনে করিয়ে দেওয়ার কিছু নাই, যে কোনো কিছুর উপরে যখন রুট থাকে তখন সেটার যে পাওয়ার, সেই পাওয়ারটাকে আমরা কিন্তু ভগ্নাংশ পাওয়ার হিসাবে লিখি। ঠিক আছে, স্কোয়ার রুট মানে হচ্ছে রুট ওভার 1/2, কিউব রুট মানে হচ্ছে রুট ওভার 1/3, পঞ্চম রুট মানে হচ্ছে টু দ্য পাওয়ার 1/5, এরকম। তাহলে এখানে যেহেতু স্কোয়ার রুট ছিল অর্থাৎ বর্গমূল ছিল, এটাকে পাওয়ার আকারে লিখলে আমরা পাবো এই যে এটা টু দি পাওয়ার 1/2। ঠিক আছে, তাহলে এই যে দেখো এখানে যেটা পেয়েছিলাম, এখানে কি পেয়েছিলাম? ই সমান সমান 2E1 cos θ পেয়েছিলাম না? আবার আমরা এটাও পেয়েছিলাম যে cos θ মানে হচ্ছে a ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে আমরা এখন মান বসাই দেই যে ই সমান সমান 2E1 a ডিভাইডেড বাই, এই যে এখানে cos θ ছিল, এই যে cos θ এর মান বসিয়ে দিলাম a ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এই জিনিসটা টু দি পাওয়ার 1/2। ঠিক আছে, আচ্ছা এখন একটু মনে করে দেখো, এখানে আমরা আসলে আরেকটা কি কাজ করলাম, এখানে আমরা আরেকটা কাজ করলাম। এই যে E1 মানে কি ছিল? E1 মানে ছিল হচ্ছে 1/4 পাই এপসাইলন নট, তারপরে ছিল হচ্ছে কিউ ডিভাইডেড বাই বি স্কোয়ার। ঠিক আছে, আমাদের এখানে ডি মানে হচ্ছে এই যে এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এই যে এইটুকু হচ্ছে আমাদের, এখানে এই অংশটুকু হচ্ছে আমাদের ই এর মান। ঠিক আছে, এই অংশটুকু হচ্ছে আমাদের E1 এর মান। ঠিক আছে, এরপরে যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে আমাদের cos θ এর মান, এই অংশটুকু। ঠিক আছে, আমাদের আসলে কি ছিল? আমরা পেয়েছিলাম এই যে দুইটা অংশ, 2E1 cos θ, এই যে এটা হচ্ছে আমাদের 2, এইটুকু হচ্ছে আমাদের E1, এইটুকু হচ্ছে আমাদের cos θ। ক্লিয়ার? বা এইটুকু ক্লিয়ার কিনা সবার? জি স্যার। ঠিক আছে, সবাই বুঝেছো? জি স্যার। আচ্ছা জি স্যার। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকো, তাহলে এখন আমরা কি পেলাম? এটা হচ্ছে আমাদের ই এর মান। ই কোনটা? এখানে আমাদের যে দুইটা চার্জের জন্য দুইটা আলাদা প্রাবল্য পেয়েছিলাম, একটা নাম E1, একটা নাম E2। এদের দুজনের আবার আমরা এতক্ষণ লব্ধি নির্ণয় করলাম। যেহেতু দুটোই ভেক্টর, সে কারণে ভেক্টর পদ্ধতিতেই ভেক্টর যোজন যেভাবে করা হয়, দুটা ভেক্টরের যোগ যেভাবে করা হয়, সেটা আমরা অনেক আগে সেই এইচএসসি ক্লাসে পড়বার সময়, কলেজে পড়ার সময় সেটা আমরা শিখে আসছি। সেই সূত্র ব্যবহার করে আমরা এটাকে বের করলাম। বের করার পরে এই পর্যন্ত আসার পরে এখন এই যে দেখো একই জিনিস বারবার আছে, তো
এবার আমরা এগুলাকে একটু ছোট করবো, যে এখানে আছে a স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এখানে আছে হচ্ছে a স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার হাফ। একই জিনিস যখন পরপর গুণ থাকে পাওয়ার গুলো আমরা যোগ করে দেই না, তাহলে এখানে পাওয়ার যোগ করলে এখানে একটা জিনিস খালি আছে, মানে সেটার পাওয়ার হচ্ছে 1। তাহলে 1 প্লাস আধা, তার মানে হচ্ছে 1.5, 1.5কে যদি একবারে লিখি সেটা হচ্ছে 3/2, তাই তো? এই যে এখানে 1, এখানে হাফ, এই দুইটা পাওয়ার যোগ করে আমরা টোটাল পেলাম হচ্ছে 3/2। ঠিক আছে, এই যে এখানে ছিল 2, এখানে ছিল কিউ, এখানে ছিল এ, এই তিনটাকে আমরা একবারে করে এনে লিখলাম 2AQ। বুঝা গেছে? ঠিক আছে বাবা? আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা আসলে কি বের করতে যাচ্ছি, আমরা বের করতে চাচ্ছিলাম ই এর মান, অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর কারণে প্রাবল্য কত হয় সেই প্রাবল্যের একটা রাশিমালা। সেই প্রাবল্যকে আমরা আবার কি দিয়ে প্রকাশ করতে যাচ্ছিলাম? আমরা প্রকাশ করতে চাচ্ছিলাম এ দ্বারা, অর্থাৎ তাদের মধ্যকার দূরত্ব দ্বারা, সেখানে কত চার্জ আছে দ্যাট ইজ কিউ সেটা দ্বারা, এবং আমরা কত দূরে প্রাবল্য চাচ্ছি সেটা দ্বারা। আমরা যদি এখানে বোঝা দিয়ে না থাকে আমরা আবার একটু ছবিটা দেখে নিই, তাহলে মনে হয়ে যাবে। এই যে এখানে কি কি ছিল, এখানে আমাদের তিনটা জিনিস ছিল, একটা হচ্ছে কিউ ছিল, কিউ এর মধ্যবর্তী দূরত্ব 2a ছিল, এবং যেই বিন্দুর প্রাবল্য সেই বিন্দুর দূরত্ব 8 ছিল। তাহলে এখানে আমাদের দেখো, এখানে আমাদের একদম বেসিক জিনিস হচ্ছে তিনটা। কি কি রাশি? একটা ছিল হচ্ছে কিউ অর্থাৎ চার্জের পরিমাণ, একটা ছিল তাদের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ 2a, আরেকটা ছিল যেই বিন্দুতে আমরা প্রাবল্য নির্ণয় করতে যাচ্ছি সেই বিন্দুটার দূরত্ব, সেই বিন্দুটার দূরত্ব হচ্ছে আর। ঠিক আছে, আমরা কি করতে চেয়েছি? আমরা চেয়েছি এই যে ই এর যে রাশিমালা অর্থাৎ প্রাবল্যের যে রাশিমালা, এটাকে হচ্ছে এই তিনটা রাশি দ্বারা প্রকাশ করতে। এখন দেখো এই যে বাম পক্ষে আমাদের আছে ই, ডান পক্ষে কি আছে? ডান পক্ষে এই যে উপরে আছে এ, এবং এখানে এ, এখানে আছে কিউ, এখানে আছে আর। হলো? এই যে কিউ, এ এবং আর, এই তিনটা দ্বারা আমরা কিন্তু ই কে প্রকাশ করতে পেরেছি, অর্থাৎ এইটা হলো আমাদের তড়িৎ দ্বিমেরু বা প্রাবল্যের রাশিমালা। কেমন তড়িৎ দ্বিমেরু? এমন একটা তড়িৎ দ্বিমেরু যার চার্জের মান হচ্ছে কিউ, চার্জ দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2a, এবং যেখানে আমরা প্রাবল্যটা নির্ণয় করছি সেই বিন্দুটার দূরত্ব হচ্ছে তাদের মধ্যবিন্দু থেকে আর। ঠিক আছে, অর্থাৎ কিউ এবং 2a দূরত্বে প্লাস কিউ এবং মাইনাস কিউ দ্বারা গঠিত একটা ডাইপোল থেকে আর দূরত্বে অবস্থিত পি বিন্দুতে, এই যে আর দূরত্বে এদের মধ্যবিন্দু থেকে আর দূরত্বে অবস্থিত পি বিন্দুতে প্রাবল্যের পরিমাণ ই হলে ই সমান সমান 2AQ ডিভাইডেড বাই 4πε0 a স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। ক্লিয়ার? বোঝা গেছে? ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রাবল্যের ফাইনাল রাশিমালা। আচ্ছা, এখনো আমরা প্রায় শেষের দিকে চলে আসছি বাবা। এখন কেউ আর কিছু না যদি বুঝে থাকো এখনই বলো। বোঝা গেছে? স্যার ওখানে কি একটা বিন্দু আছে ওটার কোনো কাজ নেই? বুঝি নাই কোন বিন্দুটা বাবা? স্যার ওই যে পি অভিলম্বের পি বিন্দুটার কোনো কাজ নেই নাকি? পি বিন্দুটার কাজ থাকবে না কেন? পি বিন্দুতেই তো আমরা প্রাবল্য নির্ণয় করছি, অবশ্যই কাজ আছে। প্রাবল্য তো প্রতিটা বিন্দুতে আলাদা, ঠিক আছে? প্রাবল্য কিন্তু প্রতিটা বিন্দুতে আলাদা। আমরা যদি পি বিন্দুতে না নিয়ে মনে করো এইখানে আসতাম, ধরো এইখানে একটা কিউ বিন্দু আছে, ঠিক আছে, আমরা যদি এইখানে প্রাবল্য নির্ণয় করতাম আমরা কিন্তু অন্য একটা মান পেতাম। তাহলে এখানে যেটা বলছিলাম যে এখানে পি বিন্দুর কি কাজ, তাই তো? এখন এখানে পি বিন্দুর কাজটাই গুরুত্বপূর্ণ, যেখানে বললাম যে আমরা তিনটা, একটা প্রাবল্যের জন্য কি লাগে, প্রাবল্যের জন্য চার্জ লাগে বা ডাইপোল লাগে, আরেকটা লাগে যে কোন বিন্দুতে প্রাবল্য নির্ণয় করছি সেটা লাগে। ঠিক আছে, কোন বিন্দুতে আমরা প্রাবল্য নির্ণয় করছি সেটা প্রয়োজন হয়। তাহলে এখানে কোন বিন্দুতে আমাদের প্রাবল্য?
এখানে দেখো, এখানে আমরা শুরু থেকেই যে বিন্দুটা নিয়ে হিসাব করেছি সেটা হচ্ছে পি বিন্দু। যেই পি বিন্দুটা আবার এই মধ্যবিন্দু থেকে 8 দূরত্বে অবস্থিত। এখন আমরা যদি পি না নিই, এমনও হতে পারতো আমরা হচ্ছে এখানে একটা বিন্দু নিয়ে নিতাম। মনে করো যে বিন্দুটার নাম হচ্ছে কিউ। এখন তো আর কিউ থেকে এটার দূরত্ব আর হতো না, সেটা হতো R1 হতো এই দূরত্ব, ঠিক আছে। কিংবা ধরো আমরা হচ্ছে পি পার হয়ে এখানে অন্য আরেকটা বিন্দু নিলাম, ধরো এম বিন্দু। সেই এম বিন্দুর দূরত্ব তো এখান থেকে আবার আরেক রকম হতো না? তখন দেখা যেত সেটা হয়তো R2 দূরত্ব হতো। সে কারণে এখন দূরত্ব যদি চেঞ্জ হতো তাহলে কিন্তু আমাদের প্রাবল্যের রাশিমালাও বদলায় যেত, ঠিক আছে। পি বিন্দুর দূরত্ব কি বোঝা গেছে বাবা? পি বিন্দু নিয়েই কিন্তু আমরা শুরু করেছি হিসাবপত্র, ঠিক আছে। পি বিন্দুর কাজ আছে। ঠিক আছে, এবার এখন দেখো লাস্ট, এরপরে আর কারো কোনো কিছু জানার থাকলে ক্লিয়ার হয় না। স্যার যে কোনো বিন্দুই চাইলে আমরা কি প্রাবল্যের এই সূত্রই ব্যবহার করব? এখানে হচ্ছে না, এখানে একদম শুরুতে আমি কিন্তু কিছু বাংলা কথা বলেছি, শর্তগুলি বলেছি। শর্তগুলির মধ্যে কি ছিল, আমরা এখানে বের করছি যে এই যে এদের চার্জ দুইটার, অর্থাৎ এই ডাইপোলের যে সংযোজক সরলরেখা কিউ প্লাস কিউ এবং মাইনাস কিউ এর যে সংযোজক সরলরেখা, তার লম্ব দ্বিখণ্ডকের উপরে, যে কোনো বিন্দু না কিন্তু লম্ব দ্বিখণ্ডকের উপরে যে কোনো একটা বিন্দু, ঠিক আছে। জি স্যার। এই শর্তে আমরা শুরু করেছি। এই যে এটা হচ্ছে এটা লম্ব দ্বিখণ্ডক, এই রেখাটা আমরা একটু দাগ দিয়ে নেই তাহলে বোঝা যাবে। এখানে কি কি আছে, এখানে দেখো এই যে চার্জের যে সংযোজক সরলরেখা, দুইটা চার্জের সংযোজক সরলরেখা হচ্ছে এইটা, এই যে এই লাল দাগটা, ঠিক আছে। আর এর উপরে আবার এইটার মধ্যবিন্দু হচ্ছে ও, তাহলে মধ্যবিন্দু দিয়ে যদি আমরা একটা লম্ব রেখা টানি সেটা হবে তার লম্ব দ্বিখণ্ডক রেখা। এই যে এই রেখাটা, নীল রেখাটা, ঠিক আছে। আমরা কিন্তু শুরুতেই শর্ত দিয়ে নিয়েছি, আমরা যে কোনো জায়গায় প্রাবল্যের রাশিমালা নির্ণয় করছি না। কোথায় করছি হচ্ছে ওই চার্জ দুইটার সংযোজক সরল রেখার মধ্যবিন্দু বরাবর যে কোনো বিন্দুতে, ওই যে কোনো একটা বিন্দু হিসেবে আমরা পি বিন্দুতে নিয়েছি। ক্লিয়ার? আমরা প্রথম পেজটা আবার একটু দেখে আসি। এই যে দেখো এখানে কি বলা হয়েছে, এই দুটি চার্জের সংযোগকারী সরলরেখার লম্ব দ্বিখণ্ডক ওপি এর উপরে পি একটি বিন্দু। তাহলে এবার খুঁজে পাওয়া গেল যে পি বিন্দু কোত্থেকে আসলো, কেন আসলো? জি স্যার। আচ্ছা, এখানে খেয়াল করো, একটু আগে আমরা কি পেলাম, আমরা পেলাম ই সমান সমান 2aq ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট a স্কয়ার প্লাস r স্কয়ার, এটা টু দি পাওয়ার আবার 3/2, ঠিক আছে। আমাদের চেহারা কেমন ছিল ঘটনার, আমরা আবার একটু ছবিটা দেখে নেই। এই যে আমাদের এখানে ঘটনার ছবি ছিল এরকম যে এই একটা চার্জ, এই আর একটা চার্জ, এদের মধ্যবর্তী এই যে সংযোজক সরলরেখা, সেই সংযোজক সরলরেখার উপরে আবার একটা লম্ব দ্বিখণ্ডক, এই লম্ব দ্বিখণ্ডকের উপরে আবার কোন একটা পি বিন্দু। এটা হচ্ছে আমাদের প্লাস কিউ, এটা আমাদের মাইনাস কিউ, ঠিক আছে। এই তো আমাদের ঘটনা ছিল। এখন আমরা কিন্তু দেখো শুরুতে একটা কথা বলেছিলাম, কি বলেছিলাম, যে ডাইপোল গঠিত হওয়ার যে মূল শর্ত, তার প্রথম শর্ত হচ্ছে যে সমান পরিমাণ চার্জ হতে হবে, বিপরীতধর্মী হতে হবে, এবং আরেকটা হবে যে এদের মধ্যবর্তী দূরত্ব খুবই অল্প হতে হবে, ঠিক আছে। এখন এই যে আমরা যদি পি বিন্দুটা নিলাম, এই পি বিন্দুটা যদি কাছাকাছি না হয় অনেক দূরে, মনে করো তোমার ডাইপোল আছে হচ্ছে এইখানে, ঠিক আছে, তোমার ডাইপোল গঠিত হয়েছে এখানে, আমরা পি বিন্দুটা নিলাম হচ্ছে এরকম কয়েক মিটার দূরে, এই এত বড় দূরে, এই এত দূরে হচ্ছে আমাদের পি বিন্দু অবস্থিত। সেক্ষেত্রে আমরা বলতে পারি না যে এই পি বিন্দুর যে দূরত্ব এটাকেই তো আমরা আর দিয়ে প্রকাশ করেছিলাম, তখন তো আমরা বলতে পারি যে আর ইজ গ্রেটার দেন এ, অর্থাৎ এ থেকে এ কোনটা, এ হচ্ছে যে এদের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক। এখন এ থেকে যদি আর এর মান অনেক 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 বেশি হয়, ঠিক আছে, মনে করো এটা হচ্ছে কয়েক ন্যানোমিটার আর আর হচ্ছে 1 সেন্টিমিটার,
তার মানে আর অনেক বেশি না এর তুলনায়, তখন আর যদি এর চাইতে অনেক বেশি হয়, এটা কিন্তু সবসময় না, যদি এই শর্তটা কাজ করে শুধুমাত্র তখন, কখন, যদি শুধুমাত্র আমরা কনফার্ম হতে পারি, আমরা নিশ্চিত হতে পারি যে এর থেকে আর এর মান অনেক অনেক বেশি, শুধুমাত্র তখন আমরা হচ্ছে এ কে উপেক্ষা করতে পারি। ঠিক আছে, উপেক্ষা করা মানে কি? উপেক্ষা করা মানে হচ্ছে গুনলাম না, যাও। অর্থাৎ আর যখন গ্রেটার দেন এ হবে, শুধুমাত্র তখনই আমরা বলতে পারবো হ্যাঁ এ কে গুনলাম না, যাও। ঠিক আছে, সবসময় না কিন্তু, মনে রেখো এই শর্তটুকু বাদ দিয়ে কিন্তু তুমি এটা লিখতে পারবা না। ঠিক আছে, এই শর্ত যখন ঠিক হবে শুধুমাত্র তখনই আমরা এ কে উপেক্ষা করতে পারবো। ঠিক আছে, তুমি কিন্তু সরাসরি বলতে পারবা না যে এখান থেকে আমরা এটা পেলাম, এখান থেকে আমরা এটা পাই নাই। কখন পাইছি? এই লাইনটা বা এই শর্তটা লেখার পরে আমরা পাচ্ছি। তাহলে আমরা যদি এই যে আর এর তুলনায় যদি এ কে না গুনতে চাই, তার মানে এ নাই, এ যদি নাই হয়ে যায় তাহলে এখানে কি থাকলো? এখানে থাকলো 2aq ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর কিউব। ঠিক আছে, আবার উপরের এটাকে কিন্তু বাদ দিও না, উপরের এটা ঠিক আছে, যেখানে এ এবং আর দুইজনই একসাথে আছে সেইখানে আমরা বললাম এ কে আমরা গুনলাম না, যাও। ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন যদি আমরা এ কে নিচ থেকে বাদ দিই, অর্থাৎ আর এর পাশে যে এটা আছে সেটাকে যদি আমরা উপেক্ষা করি, তখন আমাদের রাশিমালা কি দাঁড়ালো? আমাদের রাশিমালা দাঁড়ালো 2aq ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর কিউব। এখন এই যে দেখো এখানে এই যে এইটুকুর মান এ, এইটুকুর মানও এ, তার মানে এই পুরাটুকের দূরত্ব হচ্ছে 2a না, অর্থাৎ এটা হচ্ছে আমাদের আসলে ডি এর মান, দ্যাট ইজ ডাইপোলের চার্জ দুটোর মধ্যবর্তী দূরত্ব। তাহলে ডাইপোল ভ্রামকের সংজ্ঞা আবার কি ছিল? ডাইপোল ভ্রামকের সংজ্ঞা ছিল যে কোনো একটা চার্জের মান গুণ তাদের মধ্যবর্তী দূরত্ব। দেখো এই যে 2a হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব আর কিউ হচ্ছে তাদের যে কোনো একটা চার্জের মান। তাহলে যে দূরত্বকে চার্জ দিয়ে গুণ করলে আমরা কি পাই? আমরা পাই ডাইপোল ভ্রামক। তাহলে যেখানে 2aq আছে এটার বদলে আমরা লিখতে পারি 2aq মানে তো আসলে ডাইপোল ভ্রামক পি। ঠিক আছে, তাহলে জিনিসটা আরো সোজা হয়ে গেল। এখন এই যে এখানে 2aq এর বদলে আমরা লিখলাম পি, আর এই যে এইখানে এ কে না গুণে আমরা লিখলাম হচ্ছে 4 পাই এপসাইলন নট আর কিউব। তাহলে সবকিছু মিলিয়ে দেখো এখন আমরা পেলাম হচ্ছে এটা ডাইপোল ভ্রামকের, ডাইপোল থেকে আর দূরত্বে কোন একটা বিন্দুতে প্রাবল্যের রাশিমালা। ঠিক আছে, কোথায়? ওই যে সমদ্বিখণ্ডকের উপরে যে কোনো বিন্দুতে, কিন্তু এখন বিন্দুটা হচ্ছে অনেক 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 দূরে। ক্লিয়ার? তাহলে সেই প্রাবল্যের রাশিমালা হচ্ছে ই সমান সমান 1/4 পাই এপসাইলন নট পি বাই আর কিউব। ক্লিয়ার? বোঝা গেছে বাবা সবাই? জি স্যার। স্যার বুঝেছি সবাই? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। তাহলে আজকে আমরা এই একটা হিসাবই বুঝলাম, আশা করি সবাই খুব ক্লিয়ারলি বুঝলাম, এখন আর ভুল করার চান্স নাই। এখন বাসায় গিয়ে বাবা আবার একটু বই থেকে মিলিয়ে কি থেকে কি হলো পড়তে হবে। এবং এখানে একটা একটু সতর্কতা আছে, তোমাদের অনেকেই মনে করো যে কোনো মুহূর্তে লাস্ট লাইনটা লিখতে পারলেই বুঝি হইলো। বাবা লাস্ট লাইন লিখতে পারলে লাভ নাই যদি মাঝখানে শর্তগুলি না থাকে। তোমরা যে একটু আগে প্রশ্ন করেছিলে যে কি থেকে আসলো, তুমি যে লেখার সময় প্রথমেই কিন্তু কি বিন্দুর কথা ছিল, এটা যদি তুমি শুরুতেই মিস করে থাকো তার অর্থ কি? তার অর্থ একটা বাংলা প্রবাদ আছে, বিসমিল্লাহ গলদ বা গোড়ায় গলদ। শুরুতেই ভুল করে থাকলে কিন্তু উত্তর তুমি যত সুন্দর করে লাল নীল কালি দিয়ে লেখো না কেন সেটার আর মূল্য থাকবে না। ঠিক আছে, সো প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। যখন একটা সাইড নোট দেওয়া হয় সেটা ইম্পর্টেন্ট, যখন একটা শর্ত দেওয়া হয়, এখানে যেরকম কি শর্ত দেওয়া হয়েছে, আর গ্রেটার দেন এ হতে হবে, এই শর্ত বাদ দিয়ে তুমি যদি লাভ দিয়ে এখান থেকে এখানে চলে আসো, তোমার যদি মনে হয় যে আমরা জানি এটা মানে হচ্ছে এইটা, বা তাড়াহুড়া করতে গিয়ে হয়তো খুব গুরুত্বপূর্ণ একটা শর্ত, যেই শর্ত ছাড়া পরের লাইনে যাওয়া যায় না, তোমরা শর্ত লেখো নাই, পরের লাইনে চলে গেছো, আমি কি বুঝবো? আমি বুঝবো যে তুমি হয় পড়ো নাই, না হয় পাশের জনেরটা দেখে লিখেছো। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে বাবা, তাহলে আমরা আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করি। পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত সবাই এই ভদ্রলোকের হাত থেকে একটু দূরে থাকো, সুস্থ থাকো, পরিবারের সবাইকে নিয়ে সুস্থ রাখো।